জীবনের জটিল অঙ্কে কখনো অনবরত প্লাস চিহ্নটি আসে না, মাঝে মাঝে মাইনাস চিহ্নটিও আসে। লাভ যেখানে আছে সেখানে ক্ষতি তো থাকবেই। সুখের পেছনে মৃদু পায়ে দুঃখও আসে। পূর্ণতার সাথে অপূর্ণতা, এটাকে জীবন বলে। নয়তো কি একেবারে ম্যারমেরে একঘেয়ে জীবন হবে না বলুন? আমার জীবনেও তাই অনেকগুলো মাইনাস চিহ্ন এসেছে, তবে মাইনাসগুলো এসেছে প্লাসের পরে। এই কান্নাকাটি করে কিছু থেকে গেছে, আমার তাতে আফসোস নেই বিন্দুমাত্র। হ্যাঁ, ওই মুহূর্তেই সেই মাইনাসের মোড়কে আসা বিপদগুলোকে প্রচুর বিষাদ ঠেকেছিল। মিষ্টি আপু মা হওয়ার সংবাদে খুশির লহর বইল আমাদের বাড়িতে। বৃষ্টি আপুর জীবনটা এতটাই সুখে মোড়া থাকুক, এটাই আমার কাম্য ছিল। সব থেকে আনন্দিত ছিলেন শাহনাওয়াজ সাহেব। তিনি নতুন গাড়ি কিনেছেন। এই সুসংবাদের ওসিলায় তিনি আমাদের পিকনিকে নিয়ে যেতে চাইলেন। পিকনিকটি ঢাকার বাইরে, তার গাড়িতে করে আমরা যাব। সকাল সকাল বের হবো আর ফিরবো সন্ধ্যায়। ঘুরতে যাব শুনতেই আমার আর মিষ্টি আপুর চোখ চকচক করতে লাগলো। মা অবশ্য বললেন, তোমরা ঘুরে আসো, আমি তোদের ছোটো খালার বাড়ি ঘুরে আসবো। অনেক দিন হয়েছে রুবি বাড়ি যায় না। এত দূরে জার্নি আমার পাশ হইবে না। মায়ের কথা ঠিক, বাতের ব্যথার সাথে আজকাল তার মাজাতেও ব্যথা। এত দূরে যাওয়া আসে তার অনেক কষ্ট হবে। তবে আমার ভালো লাগছিল। বিয়ের পর বাপের বাড়িতেই আমার যাওয়া হয়েছে গুনে গুনে। সেখানে একটু ঘুরতে যাওয়ার লোভ তো মনে জন্মাবেই, কিন্তু সেই আনন্দ টেকসই হলো না বেশি সময়। প্রায় সাথে সাথে সাহেব বলে উঠলেন, না না, অহেতুক এমন আয়োজন করা মানে নেই। এত দূরে মিষ্টির এই শরীরে না যাওয়া উচিত। কথাটা শুনতেই আমার আর মিষ্টি আপুর মুখ চুপসে আমসত্ত্ব হয়ে গেল। কৃপাধারী হুতুমের একটা ঝগড়া না বাঁধালে কি শান্তি আছে? আমার মেয়েটা লাফাতে লাফাতে বলল, বুম 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 বুম। আহারে, এই 21 মাসের মেয়েটাও জানে ঘুরতে যাবার আনন্দ, অথচ আমার কৃপাধারী হুতুম বুঝল না। আমি তার দিকে তাকালাম খুব অসহায় ভঙ্গিতে, কিন্তু তিনি প্রচণ্ড নিরুৎসাহিত ভঙ্গিতে বললেন, যা গরম পড়েছে এতে এই অনর্থক পিকনিক করার মানে নেই। দেখা যাবে পিকনিক করতে যেয়ে ছেলেপুলে অসুস্থ হলো। অনর্থক বলবেন না ভাইজান, জায়গাটা সুন্দর, একেবারে গ্রামের বাড়িটাই ফেল দিবে। মাহমুদ থাকলে ওকেও নিয়ে যেতাম। আমি আসলে মিষ্টির জন্য যেতে চাইছি। মিষ্টি বাসায় থাকতে থাকতে মনে কেমন পাঁচ ভাব চলে এসেছে। ডাক্তার বলেছে ওর মন ভালো থাকবে, বাচ্চার শরীর তত ভালো থাকবে। আর মিষ্টি একা যেতে চাইছে না। চলুন না ভাইজান, গেলে আপনারও ভালো লাগবে। ইস, কি বিচক্ষণ স্বামী! শাহনাজ সাহেবের এই গুণটি আমার সব থেকে ভালো লাগে। তিনি বরাবর মিষ্টি আপুর কথা চিন্তা করেন। তিনি যে মিষ্টি আপুকে খুব ভালোবাসে তাতে কোনো রাগঢাক নেই। শাহনাজ সাহেব অনেক বোঝানোর পরও আমার সাহেব রাজি হলেন না। মাও অনেক উতালেন, মেয়েটা বড় হচ্ছে, ওকে নিয়ে একটু ঘোরাঘুরি তো মন্দ না। কিন্তু আমার সাহেব এই গরমে পিকনিকে যাবেন না। আমার খুব রাগ হলো। মুখ ভোঁতা করে বসে রইলাম আমি। মিষ্টি আপুর মনটা খারাপ হয়ে গেল। শাহনাজ সাহেবও হতাশ হলেন। এই কঠোর মানবকে বোঝানো কারো কাম্য নয়। এদিকে আমার মেয়েটা বুম বুম করতে করতে মুখে ফেনা তুলে দিল। রাত বাজে 8:30। বাহিরে মেঘের গর্জন। ঘরের দেয়ালটাও একটু পরপর সেই গর্জনে কেঁপে উঠছে। কৃপাকে অনেক কষ্টে ঘুম পাড়ালাম। তারপর শান্ত চোখে তাকিয়ে রইলাম আমার ঘুমন্ত মেয়েটার দিকে। 2 বছর তখনও হয়নি, আরও 3 মাস বাকি। মেয়েটা এত তেদর হয়েছে কি বলবো। দিনকে দিন শুধু তেদরামি বাড়ছে। এখনও স্পষ্ট কথা বলা শেখেনি সে। গুটি কয়েক শব্দ বলে, তাও সেই শব্দগুলো হয় আদো আদো। নুডলস উচ্চারণ করতে পারে না সে, বলে নাম নাম। পিঁপড়াকে বলে পিপ্পা। মিষ্টি আপুকে ডাকে পিপি। তার উচ্চারণগুলো শুনতে ভালো লাগে। যেদিন খাট থেকে লাফাতে লাফাতে পড়ে গেল, আমি যেই শুধালাম, কোথায় ব্যথা পেলে? বলল পুতপুত। প্রথমে বুঝলাম না, পরে বুঝলাম সে তার পাছায় ব্যথা পেয়েছে। এত হাসি পেল এই আদো আদো বলিতে আমাকে। যখন আম্মু ডাকে, যত দুষ্টুমি করুক আমার মন জুড়িয়ে যায়। কিন্তু সেই সাথে সাথে যখন দেখি জানালার গ্রিল বেয়ে উঠছে বা খাট থেকে লাফিয়ে টেবিলের উপর চড়ে বসছে, তখন মনে হয় উল্টো ঝুলি পেটাই। বাংলাদেশি বাচ্চাদের পাছা যতক্ষণ না মার পড়বে তারা আসলে শুধরায় না। আমার মেয়ের কথাই বলি, সাহেব আমার জন্য একটা লিপস্টিক আর তিব্বত স্নো নিয়ে এসেছিলেন। আমিও ভুলোমনার জিনিসগুলো রেখেছিলাম ড্রেসিং টেবিলের নিচের থাকে। মেয়ে যে আমার পা উঁচিয়ে হাত বাড়ালে সেগুলো নাগাল পায় তা আমার মনে ছিল না। রান্না শেষ করে ঘরে এসে দেখি সে ওই লাল লিপস্টিক মুখে মেখে লাল হরুমাছিতে বসে আছে, আর ক্রিম ঘাটতে ঘাটতে আমার মুখের দিকে তাকিয়ে তার চোয়ালে সদ্য ওঠা 4টে দাঁত বের করে বলল, লান্না লান্না। আমার ক্রিম হয়ে গেল তার রান্না। আমার খুব রাগ হলো, কিন্তু সে রাগ গিলে নিলাম, কারণ ওই সুন্দর মুখখানা দিকে তাকিয়ে কিছু বলতে পারলাম না। বাইরে বৃষ্টি বেড়েছে, এখনও ফেরেনি সাহেব। ঘড়ির কাঁটা 9টার ঘরে দাঁড়ালো।
ঠিক তখন বাজলো কলিং বেল। আমি দরজা খুলে দেখলাম হাত ভর্তি বাজার হাতে বৃষ্টিতে একেবারে ভেজে টুইটুম্বুর হয়ে দাঁড়িয়ে আছে আমার সাহেব। মুখখানা গম্ভীর নয়, বরং তাকে খুব প্রসন্ন মনে হলো। আমার হাতে বাজারের ব্যাগটা তুলে দিয়ে বললেন, ইলিশ এনেছি। আমি অবাক স্বরে বললাম, এত বাজার হঠাৎ? এত প্রশ্ন ভালো লাগে না। খেতে ইচ্ছে হয়েছে, এনেছি। ভেজে দেওয়ার কৃপা করলে ভালো হয়। আমি চোখ কুঁচকে বললাম, এই রাতে কে ইলিশ কাটবে? আমি কি অবিবেচক? কেটে এনেছি, ধুয়ে এখন শুধু ভাজতে হবে। কিন্তু কী উপলক্ষ? বললাম না, আমার খেতে ইচ্ছে করছে। আমি সাহেবের দিকে সরু দৃষ্টিতে তাকিয়ে তার হাতের ব্যাগটা নিলাম। মিনমিন করে বললাম, আপনার না ইলিশের গন্ধ পছন্দ না? বলে চলে যেতে নিলাম। ঠিক তখনই আমার সাহেব শাড়ির আঁচল টেনে ধরলেন। আমার আঁচলের নিজের ভেজে মাথা মুছতে মুছতে বললেন, এত প্যানর প্যানর ঘ্যানর ঘ্যানর করা কেন? আগে খেতাম না, এখন খাই। আগে তো গ্যাদামি মানুষও ভালো লাগতো না, এখন তার সাথে দিব্যি সংসার করে যাচ্ছে। যন্ত্রণা করে করে মাথার পোকা খাচ্ছে, কিন্তু মানা করলে মুখ ফুলাচ্ছে। ঠুননা তো মারতে পারছি না। আঁচল ছাড়ুন। ভিজিয়ে দিচ্ছেন তো, আমার শাড়ি বদলাতে হবে। তিনি একেবারে পাত্তা দিলেন না আমাকে। রীতিমতো আমার শাড়ির আঁচল ভিজিয়ে দিয়ে দিয়ে বললেন, বেশ করেছি। কি শাড়ি কি কম? দিনে 10 বার বদলালেও অভাব হবে না। আচ্ছা 1 মিনিট বলে একটা প্যাকেট বের করে আমার হাতে ধরিয়ে দিয়ে বললেন, কৃপা করে বদলে ফেলে আমাকে ধন্য করুন। একটু মাথা কি মুছিয়েছি, মহাভারত অশুদ্ধ করে ফেলেছে যেন। বাজারে ব্যাগ রেখে প্যাকেটটা ফাঁক করে দেখলাম একটা সবুজ রঙের শাড়ি। আমি অবাক হয়ে বললাম, আপনি তো দিলতরিয়া হলেন কেন বলুন তো? খুব করে জানি এই ইলিশ আর শাড়ি আমার জন্য এনেছেন। কাহিনীকে বলুন তো। বাহ বাহ, আমার গ্যারা দেখছি এখন মাথাও ঘামাতে পারি। কী হয়েছে বলুন তো? সাহেব হাসলেন। এই গোমরামুখ মানুষের হাসিটা যে কী চমৎকার! তার চাহনি যতটা ভয়ঙ্কর, তার হাসি ততটাই মোহনীয়। আমার দিকে এগিয়ে বললেন, এখন থেকে আমাকে স্যার বলে সালাম টুকবে। কেন শুনি? আমার প্রমোশন হয়েছে। প্রমোশনের কথাটা শুনতেই আমার মনটা ভালো হয়ে গেল। সাহেব যতটা পরিশ্রম করেন, এই প্রমোশনটা তার প্রাপ্য। গত বছর থেকে এই প্রমোশনটা আটকে ছিল। অফিসের বড় কর্তার শালা প্রমোশন পেল, অথচ আমার সাহেবের প্রমোশন আটকে গেল। সকালবেলা এজন্য হয়তো মেজাজ খড়খড়ে ছিল। আমি সেই সুযোগে বললাম, তাহলে শাহনাজ সাহেবকে বলে আমাদের পিকনিকটা শুক্রবারে হোক। সাহেব আমার গাল টেনে বলল, বুদ্ধি দিন দিন পাকছে দেখি পেয়ারার। যেই দেখলো আমার মন ভালো অমনি আবদার। চলুন না, বিয়ের পর কি আমি আবদার করেছি? আগে আমার ইলিশ মাছ ভেজে খাওয়ানো হোক। আমি অমনি ফড়িংয়ের মতো লাফাতে লাফাতে ইলিশ মাছ ভাজতে গেলাম। অবশেষে সাহেবের মন করলো, তিনি সম্মতি দিলেন। শুক্রবারের দিনটায় আমরা গেলাম গাজীপুরের ওই জায়গাটায়। জায়গাটা আসলে একটা রিসোর্টটা শাহনাজ সাহেবের বন্ধুর। রিসোর্ট হলেও জায়গাটা বানানো হয়েছে গ্রামের মতো করে। দোতলা 3-4টে ঘর, গাছে ঘেরা সেই ঘরগুলো। এত গাছ, এত মনোরম একটা পরিবেশ যে সেখানে গেলে ফিরতে ইচ্ছে করে না। সেদিনও তো মেঘেরাও কৃপা করলো সাহেবের উপর। কালো মেঘে ঢেকে আছে আকাশ, রোদ নেই একেবারে। একটু পর পর ঠান্ডা বাতাস ছুটছে। সেই পরিবেশে পিকনিক খাওয়ার মজাই আলাদা। ঘন ঘন পাখির ডাক শুনছি। পাখির ডাক তো শহরের ইট পাথুরে ঘরে শুনতে পাওয়া যায় না। পুকুর আছে বিশাল, তাও ঘাটলা করা পুকুর। আমাদের খাবার দাবারের ব্যবস্থা করা হলো ওখানেই। মেয়ে আমার ছাড়া পেয়ে দৌড় লাগালো। সাহেব তার পেছনে ছুটলেন। বদ্ধ ঘরে থাকতে থাকতে আমার কৃপাও হয়তো হাঁপিয়ে গেছে, তাই খোলা এই পরিবেশে এসে সে মুক্ত বিহঙ্গিনের মতো ছুটছে। শাহনওয়াজ সাহেব বড্ড সতর্ক। তার স্ত্রীকে তিনি এক মুহূর্ত কাছছাড়া করলেন না। আমি সাহেবকে খোঁচা দিয়ে বললাম, শিখুন শিখুন, আপনার ছোট অথচ কী দায়িত্ববান। আমার দিকে কঠিনভাবে তাকিয়ে সাহেব বললেন, তো এখন মাথায় নিয়ে কি নৃত্য করব? আসুন আমার মাথায় আসুন। আমার মাথায় এসে তাক ধুমাধুম বাজান, যন্ত্রণা। রোমান্সারিনী কী বলছেন? আমি হাল ছেড়ে দিলাম। খাওয়া দাওয়া শেষে আমরা একটু ঘুরে দেখতে লাগলাম আশপাশটা। আমি গেলাম পুকুরের দিকে, আমার সাথে কৃপাও। ঠিক তখনই ঝুমঝুমিয়ে নেমে এলো বৃষ্টি। শীতল বাড়িধারা গায়ে লাগতেই আবার রুহুবতে জড়িয়ে এলো। কি শান্তি! হাত মেরে আমি ভেসতে লাগলাম। আমার পরনে সাহেবের দেওয়া সবুজ শাড়ি। পুকুরের সিঁড়িতে তখন পানি জমেছে। কৃপা সেই পানিতে লাফাচ্ছে আর খিলখিলিয়ে হাসছে আর বলছে, বৃত্তি বৃত্তি। আমার দুহাত মেরে ভিজছি। ঠিক তখনই গমগমে স্বর কানে এলো, এই বৃষ্টির মধ্যে ব্যাগের মতো কোদাকুদি করার কি মানে? বলি, বয়সকে হাঁটুতে নেমে এসেছে? নিজে লাফাচ্ছে, মেয়েকে নিয়ে লাফাচ্ছে। যন্ত্রণা যত সব। বলে মেয়েকে টেনে ঘাটে নিয়ে তার মাথা মুছিয়ে দিতে শুরু করলেন। আমি কঠিন চোখে তাকালাম সাহেবের দিকে।
এত মনোরম একটা পরিবেশ নিতান্ত পাতরিদের মানুষই এমন উক্তি করতে পারে। কোথায়, আমার সাথে একটু ভিজবে? তা না, মেয়ে আমার ঠান্ডা হয়ে গেছে ভিজে। ফলে তিনি কঠিন চোখে আমার দিকে চাইলেন। তার বাঘের মতো চাহনিকে এখন আমার ভয় লাগে না। তার নির্লিপ্ত কণ্ঠে বললাম, যার আপনার মতো হুতুমের সাথে বিয়ে হয়েছে তার পক্ষে মানুষ থাকা সম্ভব না, কারণ মানুষের পক্ষে আপনাকে বিয়ে করা সম্ভব না। আমি না হয় একটু ব্যাঙই হলাম। আমার কথা শুনে সাহেব রাগী স্বরে বললেন, বেশ, জ্বর বাঁধাও গে, আমি সেবা করব না, বলে মেয়েকে নিয়ে তিনি চলে গেলেন। আমি দীর্ঘশ্বাস ফেললাম। এই হুতুম বৃষ্টির মানে বলছে না। বৃষ্টি মানে ফড়িংয়ের হুল্লোড়, বৃষ্টি মানে একবেলা বিষণ্ণতা, আবার বৃষ্টি মানে নীরব প্রেম, মাখা মাখা আহ্লাদ। আমি শেষ সিঁড়িতে পা ভিজিয়ে বসলাম। পানিটা কি শান্ত লাগছে। বৃষ্টিতে আমার গা ভিজে ঠান্ডা হয়ে গেছে, তবু উঠতে মন ইচ্ছে করছে না। ঠিক তখনই আমার মাথায় ছাতা ধরলেন কেউ। আমি না দেখেই তার ঘাড়ে মাথা রাখলাম। তিনি রুক্ষ গলায় বললেন, ঠান্ডা লাগবে, লাগুক। আপনি আছেন তো? আর যখন আমি থাকবো না, কোথায় যাবেন? টেকনিক্যালি যেহেতু আমি জ্ঞাতার থেকে 14 বছরে বড়, তাহলে আমার মৃত্যু 14 বছর আগেই হবে। 14 বছর আমি ছাড়া থাকতে হবে। কথাটা শুনতেই আমার বুকে কামড় লাগলো। তার কাঁধ থেকে মাথা তুলে ভেজা চোখে তাকালাম। এত সময় ভেজার কারণে আমার অশ্রুরও বৃষ্টির পানিতে একাকার হয়ে গেছে। আমি তার দিকে চাইতে সাহেব বললেন, কি, খবরদার এই কথা বলবেন না। না বললে কি আমি মরবো না? সবাই কি থাকে পৃথিবীতে সব সময়? তার কথাগুলো আমার কানে গলিত লোহার মতো লাগছিল। আমার বুকটা ভার হয়ে গিয়েছিল। আমি উঠে দাঁড়াতেই তিনি আমার হাত টেনে ধরলেন, বললেন, কি গেদা রাগ হলো নাকি? আমার গলা ধরে এসেছে, কথা বলতে ইচ্ছে হলো না। সাহেব উঠে দাঁড়ালেন, আমার দিকে ঝুঁকে আমার ঠোঁটে একটা গভীর চুমু আঁকলেন। তার চোখে এক অদ্ভুত মাদকতা দেখলাম। তিনি আমার চোখ মুছিয়ে দিতে দিতে বললেন, গেদাকে এখন বড় হতে হবে, যেন 14 বছর আমি ছাড়া থাকতে পারা যায়। তাই এই পাগলামিগুলো করা যাবে না। আমি এবার শব্দ করে কেঁদে উঠলাম, নাক টানছি ক্রমাগত। সাহেব আবার গালে চুমু খেলেন, কপালে চুমু খেলেন। তার গালের দাড়ির খোঁচা লাগছে আমার গালে। তিনি আমার মুখটা 2 হাতে ধরলেন, কিছু সময় দেখলেন আমাকে, তারপর বললেন, গা ঠান্ডা হয়ে গেছে, বুদ্ধিশুদ্ধি হবে না তাই না? আমি একটা শাড়ি নিয়ে এসেছিলাম, কাপড় বদলে সেই শাড়িটা পরলাম। বৃষ্টি থামার নাম নেই। আমরা সেই বৃষ্টিতেই রওনা দিলাম। ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাচ্ছে। রাস্তায় বিদ্যুৎ নেই সে কারণে। হেডলাইটের আলোতে যা একটু দেখা যাচ্ছিল রাস্তা। গাড়ি চালাচ্ছিলেন শাহনাজ সাহেব, সামনে বসা সাহেব, পেছনে আমি, মিষ্টি আপু আর কৃপা। গাড়ি চলছিল খুব সাবধানে, কারণ রাস্তা খারাপ। হঠাৎ একটা প্রাইভেট কার ওভারটেক করে শো করে চলে গেল। প্রাইভেট কারটা আমাদের পাশ কেটে বেরিয়ে গেল এমনভাবে যেন এই ঝড় বৃষ্টির রাতে তার ব্যক্তিগত। কাদা ছিটকে এসে উইন্ডশিল্ডে পড়লেও ছপাত করে। শাহনাজ সাহেব বিরক্ত হয়ে একবার শুধু বললেন, পাগল লাগি। সাহেব তাকে বললেন, সাবধানে চালান। তারপর শাহনাজ সাহেব আবার 2 হাতে স্টিয়ারিং শক্ত করে ধরলেন। বৃষ্টি তখন আরও তীব্র বেগে চলছে। ওয়াইপার দুটো পাগলের মতো জ্বলছে। শুধু কাচের উপরে পৃথিবীটা ঝাপসা। মাঝে মাঝে বিদ্যুতের চমকে কয়েক সেকেন্ডের জন্য রাস্তা দেখা যাচ্ছে। হেডলাইটের আলোর পক্ষে সম্ভব হলো না এর তীব্র বর্ষণে আমাদের পথ দেখানো। রাস্তাটা আরও গিলে খাচ্ছিল অন্ধকার। আমি ঠিক তখনই খেয়াল করলাম সামনে যেন প্রাইভেট কারটা গেল, সেটা ব্রেক লাইট হঠাৎ জ্বলে উঠেছে। কয়েক সেকেন্ডের মধ্যে সব কিছু ঘটে গেল একসাথে। গাড়িটার পেছন থেকে আচমকা স্লিপ করলো। ভেজা রাস্তার চাকা নিয়ন্ত্রণ হারিয়ে কেবুকে ঘুরে গেল। মনে হলো কেউ যেন খেলনার গাড়িকে আঙ্গুল দিয়ে ঠেলে দিয়েছে। আস্তাগফিরুল্লাহ বলে বৃষ্টি আপু চিৎকার করে উঠলেন। শাহনাজ সাহেব সঙ্গে সঙ্গে ব্রেক চাপলেন। চাকার ঘর্ষণে একটা বিকট শব্দ উঠল, কিন্তু আমাদের গাড়িটাও স্লিপ করলো। বুকের ভেতরটা হঠাৎ শূন্য হয়ে গেল। সামনে প্রাইভেট কারটা তখন রাস্তার পাশে থাকা একটি বিদ্যুৎ স্ফুটিতে সজোরে ধাক্কা খেলো। শব্দটা এত জোরে হলো মনে হলো বজ্রপাত মাটিতে নেমে এসেছে। ঠিক সেই মুহূর্তে শাহনাজ সাহেব গাড়ি ঘোরানোর চেষ্টা করলেন, কিন্তু ভেজা রাস্তা স্টিয়ারিংয়ের কথা শুনল না। গাড়ির পেছন দিকটা কাদায় পিছলে গিয়ে রাস্তার ধারে অর্ধেক নেমে গেল। কৃপা আমার গলা ধরে কাঁদতে লাগলো। সাহেব যেন কিছু একটা আঁচ পেলেন, তিনি পেছনের দিকে ঝুঁকে এলেন। তারপর আরেকটা ধাক্কা খেলো আমাদের গাড়িটা। আমার মাথা সজরে গিয়ে লাগলো সামনের সিটে। কাঁচ ভাঙার শব্দ কানে এলো। এরপর পেলাম ধোয়ার গন্ধ। কানের ভেতর এক অদ্ভুত ভোঁ ভোঁ আওয়াজ হচ্ছে। কয়েক সেকেন্ডের জন্য মনে হলো পৃথিবী থেমে গেল। শুধু বাইরের তীব্র বৃষ্টি পড়ছিল, অথচ আমাদের গাড়িতে নেমে এসেছে নীরবতা। পৃথিবীর সকল প্রাণীরা আপাতত পক্ষে নিতান্ত অসহায়। সব থেকে বেশি অসহায় আমরা মানুষ। তাদের নিজের জীবনের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই, কোনো ক্ষমতা বলেও তাদের পক্ষে সারা সম্ভব নেই আগামী সেকেন্ডে তাদের সাথে কি হবে। অথচ আমাদের সেই জীবনে কত পরিকল্পনা, সুখে থাকার প্রবল চেষ্টা আমাদের।
কিন্তু শেষমেশ কিছুই আমাদের হাতে নেই। কিন্তু এই ক্ষমতাহীন আমরা নিজেদের নিয়ে বড়াই করি, দর্প দেখাই, ভাবি আমরা চাইলেই সব পারবো। আমরা কি কে জানতাম শুক্রবারে সেই পিকনিকটা থেকে ফেরার কালে আমাদের সাথে এমন কিছু ঘটবে যার রেশ সারা জীবন বয়ে বেড়াতে হবে। আমার মাথায় চোট লাগার পর আমি ভেবেছিলাম আমি মরে গেছি। পার্থিব কোনো শব্দ আমার কানে আসছিল না। আমার মস্তিষ্ক কেমন শূন্য হয়ে গিয়েছিল। স্নায়ুর অসারতা কাটলো যখন নীরবতা চিনে আমার মেয়ে চিৎকার করে কেঁদে উঠল। পাশে ফিরে তার দিকে তাকাতে দেখলাম কৃপার মাথা ফুলে গেছে, ব্যথা সে কাঁদছে, অথচ তার কান্নার শব্দটা এতটা ক্ষীণ। আমি দেখলাম মামা সাহেব জ্ঞান শূন্য, তার মাথা থেকে গল গল করে রক্ত পড়ছেন। তিনি আমাদের দিকে পেছনে ঝুঁকে এসেছিলেন, তিনি ওভাবেই ঝুলে আছেন, ডান হাতটা অসাড়। মিষ্টি আপু কাতরাচ্ছেন ব্যথায়। বাচ্চাটা ঠিক আছে তো? আলো আধারের মায়া তার ব্যথাতুর মুখটা দেখা গেল না। আর শাহনাজ সাহেবের মাথাটা স্টিয়ারিংয়ের উপর ঝুলেছিল। বর্ষণের রাতের আলো আধারিতে মনে হচ্ছিল তিনি খুব ক্লান্ত হয়ে চোখ বুজে রেখেছেন। আমার চোখ কেমন ভারী হয়ে এলো, মাথাটা টনটন করছে, উষ্ণ তরল আমার কপাল বেয়ে নেমে আসছে, আমি ঠিক টের পাচ্ছি। কিন্তু শরীর নাড়ানোর কোনো ক্ষমতা নেই। গলা দয়ে স্বর বের হচ্ছে না। কালো ধোঁয়ায় গাড়ি ছেয়ে গেছে, চোখ জ্বলছে খুব। কানে আসছিল কৃপার কান্নার শব্দ আর বাইরে বর্ষণের নির্দয় আর্তনাদ। আমি যেন কোনো ঘোরের মধ্যে ছিলাম। আমার জ্ঞান ছিল কিন্তু আমার শরীর নিস্পন্দন। মেয়েটা আমাকে জড়িয়ে কাচ্ছে, অথচ আমি তাকে জড়িয়ে ধরার শক্তি নেই। বেশ কিছু সময় কাটলো ওভাবেই। হঠাৎ কানে এলো বাহিরে হট্টগোল, অ্যাম্বুলেন্সের শব্দ কানে আসছে। মনে হচ্ছে দূর থেকে ভেসে আসছে। দুটো গাড়ির দুর্ঘটনায় অবশেষে কারো চোখে পড়েছে। অ্যাম্বুলেন্স এসেছে, আমাদের 5টা প্রাণকে তারা গাড়ি থেকে বের করলো। আমি তখনও তাকিয়ে আছি, কিন্তু কিছু বলার ক্ষমতা নেই। কেউ যেন গলা টিপে রেখেছে। আমাদের হাসপাতালে আনার পর আমার ঘোর কাটলো। আমার মাথায় রক্ত দ্রুত বন্ধ করার চেষ্টা করা হলো। আমার মাথায় সেলাই লাগলো 7টা, বাম হাত পুরো ঢোল। এই হাতেই আমি কৃপাকে বাঁচানোর চেষ্টা করেছিলাম। সামনের সিটের চাপ পড়ে হাত ফুলে গেছে। অনেক সময় পর আমার মস্তিষ্ক সচল হলো। অনুভূত হচ্ছে দেহের যন্ত্রণাগুলো, কি তীব্র যন্ত্রণা। আমার ভ্যাবলামো কাটতেই আমি পাগলের মতো কৃপাকে খুঁজলাম। সেই ভয়ঙ্কর দুমড়ানো গাড়িটার কথা মনে পড়তে আমার বুকের ভেতরটা অস্থির হয়ে গেল। দম বন্ধ করা একটা অস্বস্তি আমার গলা টিপে ধরল। সেই ভয়ঙ্কর দুর্ঘটনার পরিণতি কী হবে তা আমার মস্তিষ্ক কল্পনা করতে লাগলো। ব্যগ্র হয়ে পাশে দাঁড়িয়ে থাকা ওয়ার্ড বয়কে ক্ষীণ স্বরে শুধালাম, আমাদের পরিবারের সবাই বেঁচে আছেন তো? ওয়ার্ড বয় কেমন পাংশু হাসলো, তারপর দেখিয়ে দিল 2টো বেড। সে দৃষ্টি অনুসরণ করতে দেখলাম আমার পাশের বেডে কৃপা বসে আছে। তার হাতে একটা চকলেট, মাথায় সাদা ব্যান্ডেজ, হাতে সেলাইয়ের ক্যানোলা। আমার মেয়েটা খুব যত্ন করে হাতে চকলেট খাচ্ছে। তার মুখখানা কেমন ফুলে গেছে, মাথায় অনেক কেটেছে নিশ্চয়। আমার মেয়ে বেঁচে আছে এটা অনুধাবন হতে আমার চোখ ভিজে এলো। ইচ্ছে হলো মেয়েটাকে জড়িয়ে বুকের ভেতর নিয়ে যায়, কিন্তু হাতে ব্যান্ডেজ আমার। আমার বাম পাশে বেডে সাহেব, তার চোখ বন্ধ, মাথায় হাতে এবং কাঁধে প্লাস্টার ব্যান্ডেজ, মাথায় সাদা ব্যান্ডেজ। ওয়ার্ড বয়কে উদ্গ্রীব হয়ে শুধালাম, ওনার কি হয়েছে? ডান কাঁধের হেয়ার লাইন ফ্র্যাকচার হয়েছে, মাথায় সেলাই লেগেছে, কিন্তু আল্লাহর রহমত খুব গুরুতর নয়। তবে আমরা ওয়ার্ডে শিফট করব, উনি কেবিনে যাবেন না। আর বাকিরা? মানে আমাদের সাথে যে আরেকজন পুরুষ আর মহিলা ছিলেন, মিষ্টি আপু, উনি প্রেগনেন্ট। ওয়ার্ড বয় আমার সেলাই নলের নবটা ঠিক করে বললেন, হ্যাঁ, ওনাকে আইসিইউতে শিফট করা হয়েছে। ওনার খুব ব্লিডিং হয়েছে, রক্ত দেওয়া হয়েছে, বাচ্চার পালস মনিটরিং চলছে। আর শাহনাজ সাহেব, যিনি ড্রাইভিং সিটে বসছিলেন, জি, উনি লাইফ সাপোর্টে আছেন। ওনার অবস্থা খুব খারাপ, স্টিয়ারিংয়ে বুকে লেগেছে, ফুসফুস ফুটো হয়ে গিয়েছে, ইন্টারনাল ব্লিডিং হয়েছে অনেক, হার্টে রক্তনালী ছিঁড়ে গেছে, ব্রেন কাজ করছে না। বাঁচবে কিনা বলতে পারছি না, দোয়া করুন। কথাটা শুনতে আমি থম মেরে গেলাম। মিষ্টি আপু আইসিইউতে, আর অবস্থা ভালো না। এদিকে শাহনাজ সাহেবের এই অবস্থা। আমার হাত পা কাঁপছে, কেমন ঠান্ডা হয়ে গেল, বুকের ভেতরটা আরও অস্থির হয়ে গেল। শাহনাজ সাহেবের কিছু হয়ে গেলে কি করে সামলাবো মিষ্টি আপুকে? আর যে গোটা জীবনটা শাহনাজ সাহেবকে নিয়ে বিয়ের পর থেকে ধীরে তিনি মিষ্টি আপুর সর্বস্ব জুড়ে নিজেকে বিস্তার করেছেন। সে বিয়েটা একটা সময় শুধু দায় ছিল, সেই বিয়েটা মিষ্টি আপুর হাসির কারণ হয়ে গিয়েছিল। কি জবাব দেব? আমার মিষ্টি আপুটা সদ্য সুখের দেখা পেয়েছে। একটা নিষ্পাপ প্রাণ কি তার বাবার ছায়া পাবে না? আল্লাহর কাছে ভিক্ষা চাইলে তিনি কি আমার মিষ্টি আপুর সুখটা? আমি হাত জোর করে আল্লাহর কাছে ভিক্ষা চাইলাম যেন মিষ্টি আপুর সুখ অক্ষত থাকে। না, দোয়াটা কবুল হলো না। হয়তো ভবিতব্য এটাই ছিল, শাহনাজ সাহেবকে বাঁচানো গেল না। হৃদযন্ত্র বন্ধ হয়ে গিয়েছে তার,
ফুসফুস হাড় কাজ করছিল না। এর প্রচুর ইন্টারনাল ব্লিডিং হয়েছে, ফলে লাইফ সাপোর্ট থেকে ঘোষণা হলো তিনি মৃত। মিষ্টি আপুর জীবন থেকে সব সুখটুকু মুছে দিয়ে তিনি সেদিন মধ্যরাতে অজানা দেশে রওনা দিলেন। আর সেই ঘটনা আমাদের জীবন বদলে দিল। মিষ্টি আপু এবং বাচ্চা দুজনেই সুস্থ আছে বলে তাদের কেবিনে শিফট করা হলো। আমরা তখনই কিছু জানাইনি তাকে। সাহেব কেমন পাথর হয়ে গেলেন। তিনি শুষ্ক চোখে শুধু বোনকে দেখছিলেন। শাহনাজ সাহেবের বাড়ির লোকেরা এলেন, তার লাশ নিয়ে গেলেন দাফনের জন্য। একটিবারও খোঁজ নিলেন না মিষ্টি আপুর বাচ্চা কেমন আছে। আশ্চর্যজনক বিষয় হলো এরপর পুলিশ এলো হাসপাতালে। সাহেব তখন ওয়ার্ডে, তার প্লাস্টার খোলা হয়নি। জানা গেল সাহেব এবং আমাদের নামে পুলিশ কেস হয়েছে। আমরা নাকি শাহনাজ সাহেবকে মেরে ফেলেছি। নয়তো গাড়িতে 5 জন, অথচ মৃত্যু একজনের হবে কেন? আমি থমকে গেলাম। মিষ্টি আপু তখন কেবিনে মনিটরিংয়ে রাখা হয়েছে। সাহেবের কাঁধে ফ্র্যাকচার। আমার ছোট্ট কৃপার মাথাটা ফুলে আছে, ব্যথায় ঘুমোতে পারে না। আমার মাথায় সেলাই খোলা হয়নি, অথচ বলে কিনা আমরা শাহনাজ সাহেবকে মেরে ফেলেছি। পুলিশ এলেন, আমাদের জিজ্ঞাসাবাদ হলো। গাড়িটা নাকি স্টেশনে নেওয়া হয়েছে, তখনও আমাদের নামে ওয়ারেন্ট বের হয়নি। ইনভেস্টিগেশন চললো। বলা হলো আমরা যেন পালানোর কোনো চেষ্টা না করি। পরে জানতে পারলাম এই নোংরামির কারণ শাহনাজ সাহেবের সম্পত্তি অর্ধেকটা তার মা এবং অর্ধেকটা মিষ্টি আপুর নামে উল্লেখ করেছিলেন। এই সংবাদ মিষ্টি আপু জানতেন না। এই কারণে তার বোন এবং ভাইয়ের একটা মিথ্যা কেস সাজালেন, যেন মিষ্টি আপু সেই সম্পত্তিটা না পায়। একবার প্রমাণ করতে পারলেই হলো যে মিষ্টি আপু বা আমরা শাহনাজ সাহেবকে খুন করেছি, তাহলে সম্পত্তি তারা পেয়ে যাবে। কি নোংরামি! অথচ আমার মিষ্টি আপু সেই সম্পত্তির প্রতি লোভ ছিল না। তা তো শুধু তার শাহনাজ সাহেবকে চাই। যখন শাহনাজ সাহেবের মৃত্যুর সংবাদ তাকে দেওয়া হলো, তিনি প্রথমে বিশ্বাস করতে চাইলেন না। ফ্যালফ্যাল করে আমার দিকে চেয়ে রইলেন। বললেন, কি ফাজলামো করছো ভাবি? আচ্ছা সর, ওনাকে দেখব। আমি নীরব রইলাম। কি উত্তর দেব? যখন বাস্তবতা অনুভূত হলো, মিষ্টি আপু কেমন উন্মাদ হয়ে গেলেন। হাওমা করে কেঁদে উঠলেন। বারবার বলতে লাগলেন, তুমি মজা করছো তাই না? উনি আমাকে একা ফেলে যেতেই পারেন না। উনি আমাকে বলেছেন, মিষ্টি, আমি তোমার হাত ছাড়বো না। তার হৃদয়গ্রাহী সেই আর্তনাদ এখনও আমার শরীরে কাঁটা দেয়। এক পলক শাহনাজ সাহেবকে দেখার জন্য তিনি ছটফট করতেন, কিন্তু তার দাফন হয়ে গেছে। মিষ্টি আপুর ভাগ্য শেষ দেখাটাও ছিল না, তারা দেখাতেই দিল না। শেষ পর্যন্ত পাগলামি মাত্রা ছাড়া হলে মিষ্টি আপুকে সিডাভিট দেওয়া হলো। তখন শান্ত হয়ে পড়ে থাকলেন বিছানায়। আমার শাশুড়ি মেয়ের এমন হাল দেখে আঁচলে চোখ মুখ চেপে কাঁদতেন। আমার সাহেব সামনেও আসলেন না। হয়তো বোনের এই অবস্থা তিনি সহ্য করতে পারবেন না। শাহনাজ সাহেবের মা মিষ্টি আপুকে আর ওই বাড়িতে ঠাঁই দিলেন না। তিনি অস্বীকার করলেন মিষ্টি আপুর বাচ্চাকেও। তখন তিনি বলেছিলেন, আমার ছেলের খুনিদের আমার ঘরে জায়গা নেই। আমার ছেলের কবরের কাছেও যেন এরা না যায়। আমার ইচ্ছে হয়েছিল তার চুলের মুঠি চেপে ধরি। সাহেব খুব খেপেছিলেন এমন আচরণ দেখে। সামান্য সম্পত্তির জন্য এত নিজ কাজ করবে তারা? গজগজ করে বলেছিলেন, এমন ছোট লোক জানলে কোনোদিনই এই ঘরে বিয়ে দিতাম না। মিষ্টি আপু তার হাত ধরে কাতর স্বরে বলেছিলেন, ভাইয়া, উনি খুব ভালো মানুষ। উনি আমাকে কখনো কষ্ট দেননি। আজ উনি থাকলে এমনটা হতে দিতেন না। উনি ছোট লোক না, জানি। তোমার ঘাড়ে আবার চেপে বসেছি, তবে ওনাকে দায় দিও না। এই ঘাড়ে চেপে বসেছিস মানে? আমি কি কখনো বলেছি সেটা? এই আমি কি অপদার্থ নাকি? এই মর্মে সরকারের এতটাও খারাপ দিন আসেনি যে আমার বোনকে খাওয়াতে পারবো না। শোন, এই ভাই এখনও আছে, এ বাড়ি তোর, তাই কোনো দিনও কথা বলবি না। সাহেব তার বোনকে আগলে নিল। শাহনাজ সাহেবের বিয়োগের ক্ষতটা কতটা গভীর ছিল তা আমরা কল্পনা করতে পারিনি। আমার হাসি খুশি মিষ্টি আপু কেমন নিষ্প্রভ হয়ে গেল। জানালার ধারে দাঁড়িয়ে থাকতেন আর বলতেন, ভাবি, উনি থাকলে এখন অফিসে যেতেন। উনি সকালে আমার মাথায় চুমু এঁকে বের হতেন। আচ্ছা ভাবি, যদি এত তাড়াতাড়ি ওনার যাবার কথা ছিল, তাহলে আমাকে এত ভালোবাসায় মোড়ালেন কেন? আমার মনে হয়েছিল এই কয়েক বছরে আল্লাহ আমার জীবনে সব সুখ ঢেলে দিয়েছেন। ভাবি, ওনার বদলে আমার মৃত্যু হতো, ওনাকে কেন আল্লাহ নিয়ে গেলেন? আমার বাচ্চাটা জানতেও পারলো না তার বাবা তাকে কতটা ভালোবাসতো। জানো ভাবি, ওনার একটা বদ অভ্যাস ছিল। অফিস থেকে এসে আমার পেটে হাত দিয়ে বলতেন, বাবু, মাকে কষ্ট দিও না তো। আচ্ছা ভাবি, আল্লাহ কেন আমার সুখ এভাবে কেড়ে নিলেন? মিষ্টি আপু শুধু প্রলাপ বলতেন। ওনার চোখের নিচে কেমন কালি জমে গিয়েছিল। আমি শুধু বোঝাতাম, আপনাকে বাচ্চার জন্য এখন সফল থাকতে হবে। ভুলে যাবেন না, ও কিন্তু শাহনাজ সাহেবের শেষ স্মৃতি। তার প্রলাপ শুনে আমার শাশুড়ি শুধু কাঁদতেন আর বলতেন, আমার মেয়েটার সাথে এমন কেন হলো? সত্যি কেন আমাদের মিষ্টি আপুর সাথে এমন হলো? আমার সাহেব কঠিন হাতে আমাদের ঘরকে সামলে নিয়েছিলেন। মিষ্টি আপুর যেন কোনো অসুবিধা না হয় সেটা তিনি নিশ্চিত করলেন।